চলে এসেছি পরের এপিসোড নিয়ে। আর গল্প শুরু করার আগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো গল্প শুরু করা যাক। সুগা বাবু, আপনার দাদা ভাইকে সামনে থেকে দেখে যতটা শান্ত মনে হয়, ভেতর থেকে কিন্তু ততটাই চঞ্চল আর অন্যরকম একটা মানুষ। এই ওয়েট ওয়েট ওয়েট, এসব বাবু টাবু একদম না, হ্যাঁ, জাস্ট সুগা বলবে, ওকে? তে মাথা নাড়ায়। তারপর ওরা তিনজন গাড়িতে বসে জিয়ান মেনশনের উদ্দেশ্যে বেরিয়ে আসে। আজকে জাংকুক আর অফিসে যাবে না। কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়িতে ফিরে আসে। সুগাকে পেয়ে সবাই খুব খুশি। জাংকুক যে সুগার সৎ দাদা সেটা ওদের দেখলে বোঝাই যায় না। ওদের সম্পর্কটা অনেকটা মজবুত। ছোট মা অনেক চেষ্টা করেও ভাইদের মধ্যে কখনো ফাটল ধরাতে পারেনি। তেতের স্কুল এখনো ছুটি হয়নি, তাই জাংকুক বলেছে কিছুক্ষণ পরে গিয়ে তাকে নিয়ে আসবে। এরপর সুগা নিজের রুমের দিকে যেতে গেলে হঠাৎই একজনের সাথে ধাক্কা লাগে। মেয়েটা পড়তে পড়তে বেঁচে যায়। সুগা দু হাত দিয়ে মেয়েটাকে ধরে নেয়। সে আর কেউ নয়, জিমিন। সুগা ওর দিকে এমনভাবে তাকিয়ে আছে যেটা দেখে জিমিন তাড়াতাড়ি করে সুগাকে সরিয়ে দেয়। দেখে চলতে পারো না বুঝি? ছোট থেকেই তুমি এরকম বড্ড বিরক্তিকর পার্সন। ও, আই সি, তাহলে তুমিই জিমিন। ছোটবেলার মতোই এখন অনেক কিউট আছো কিন্তু। কথাটা শুনে জিমিন হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। সুগা বাই বলে নিজের ঘরের দিকে চলে যায়। জিমিন প্রচণ্ড রেগে যায় সুগার এই কথায়। তারপরে মনে মনে বলে, এক ভাই এতটা সিরিয়াস যে আমাকে পাত্তা পর্যন্ত দেয় না, আর আরেক ভাইকে দেখো আমাকে নিয়ে মজা করেছে। ও গড, আমি যে কেন এই ফ্যামিলির সাথে জড়িয়ে পড়ছি আমি নিজেই জানি না। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে আসে। জাংকুক খানিক আগেই তেতেকে স্কুল থেকে নিয়ে এসেছে। তেতেকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। একটা ফ্রক পরে একেবারে পরীর মতো লাগছে। তারপর নিজেও একটা মেরুন কালারের হালকা ডিজাইন করা শাড়ি পরে নেয়। অসাধারণ লাগছে তেকে, কেউ চোখ সরাতেই পারবে না। তেতে রেডি হয়ে গেলে লিসা ওকে ওখান থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাইরে আসতে গেলে দেখে জাংকুক ওর ঘরের দিকেই আসছে, কিন্তু তেকে দেখেই থমকে যায়। জাংকুক আস্তে আস্তে তের দিকে এগিয়ে এসে বলে, খুব সুন্দর লাগছে তোকে। কলেজের সেই সরস্বতী পুজোর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তোকেও খুব স্মার্ট লাগছে, আগেও লাগতো আর আজকাল একটু বেশিই লাগে। চল পার্টিতে যাই, শুরু হয়ে গেল বোধহয়। ওরা দুজন নিচে এসে দেখে গেলে গেস্ট আসা শুরু হয়ে গেছে। বলতে গেলে সবাই এখানে বিজনেসম্যান। কিছুক্ষণ পরে জিমিনও একটা ডিজাইনার লেহেঙ্গা পরে তেকে দেখিয়ে দেখিয়ে জাংকুকের সাথে কথা বলতে শুরু করে। তে একটা সাইডে দাঁড়িয়েছিল। তে ওর মতো সব বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত। হঠাৎই সুগা এসে তের কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোমাকে কিন্তু দারুণ লাগছে তে, একদম মুগ্ধ হয়ে গেলাম। তে খানিকটা চমকে ওঠে, বুঝতে পারেনি সুগা পেছনে দাঁড়িয়ে আছে। তারপর হেসে ফেলে, আমাকে আর কি সুন্দর লাগছে, দেখো না এখানে কত সুন্দরী সুন্দরী মেয়েরা আছে। জিমিনকেও কিন্তু আজকে দারুণ লাগছে। সেটা লাগছে, তবে তবে কি? তে জিজ্ঞাসা করলে সুগা কেবল হাসে, কিছু বলতে পারে না। মনে মনে বলে, এটা সত্যি আজকে অনেক সুন্দরী মেয়েরা এখানে এসেছে, সবাইকে খুব সুন্দরও লাগছে, কিন্তু তোমাকে মনে হয় অনেক বেশি সুন্দর লাগছে। আর এটাও মনে হচ্ছে অনেক কষ্ট তুমি বুকে চেপে রেখেছো, তবে তোমার মনটা অনেক সুন্দর। তাই তোমার মনে সৌন্দর্যের কাছে সবার রূপের সৌন্দর্যই ফিকে হয়ে গেছে। তখন তোমাকে দাদাভাইয়ের পাশে দেখে বেশ ভালো লেগেছিল, মনে হচ্ছিল মেড ফর ইচ আদার। পার্টিটা চলছিল। হঠাৎ সেই সময় জাঙ্কুকের ছোট মা স্টেজে উঠে একটা অ্যানাউন্স করেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে এখানে একটা বিশেষ কারণে ডাকা হয়েছে। আমি আজকে একটা জিনিস অ্যানাউন্স করতে চাই, যেটা হলো আমাদের বাড়ির বড় ছেলে জিয়ান জাঙ্কুকের সাথে মিস্টার পার্কের মেয়ে জিমিনের বিয়ে হতে চলেছে। তাদের এঙ্গেজমেন্টের দিনও স্থির হয়ে গেছে। 10-15 দিন পরেই আপনাদের আবার একটা পার্টিতে নিমন্ত্রণ রইল। কথা শেষ করতেই সবাই হাততালি দিয়ে ওঠে। জাংকুক আর জিমিনকে সবাই কংগ্রাচুলেশন করতে থাকে, কিন্তু জাংকুকে যেন একদম পাথর মনে হচ্ছে নিজেকে। তার চোখ শুধু তের দিকেই আটকে আছে। ছোট মেয়েটা কি করলো? আমাকে না জানি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল। এদিকে তে তো আগে থেকেই জানতো জিমিনের সাথে জাংকুকের বিয়ে ঠিক হয়ে রয়েছে, তবুও বুকের ভিতরে বড্ড কষ্ট হচ্ছে। সুগা তের মুখটা লক্ষ্য করলো। হঠাৎ করে কেমন যেন শুকনো হয়ে গেছে ওর মুখটা। তাহলে কি তুমি সত্যি সত্যি দাদাভাইকে বন্ধুর থেকেও বেশি কিছু মনে করো? আমার তখন থেকেই ব্যাপারটা মনে হচ্ছিল, কিন্তু সত্যিটা মানতে যে ইচ্ছা করছে না, কিন্তু কেন সেটাও জানি না। জাঙ্কুকে প্রচণ্ড রাগ হচ্ছে, কারণ ছোট মাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, তা আবার সবার সামনে বলে দিল। পার্টিটা শেষ হয়ে গেলে কেসটা চলে যাওয়ার পর বাড়ির সবাই আর জিমিনের ফ্যামিলি ড্রয়িং রুমে বসেছিল। তখনই জাঙ্কুক চোখ মুখ লাল করে সবার সামনে এসে দাঁড়ায়। তারপর বেশ রাগ দেখিয়ে বলে ওঠে, ছোট মা, তুমি আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিলে? তা আবার সকলের সামনে এভাবে অ্যানাউন্সটা কেন করলে? ছোট মা জাঙ্কুকের দিকে এগিয়ে এসে বলে, জাঙ্কুক, সবকিছু তোকে বলে করতে হবে নাকি? আর তাছাড়া তুই তো আগে থেকেই সবকিছু জানিস, জিমিনের সাথে তোদের বিয়ে ঠিক হয়ে আছে।
জাঙ্কুক খুব রেগে গিয়ে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। এদিকে তে সাইডে দাঁড়িয়ে সবকিছু বোঝার চেষ্টা করছে। কাকিমণি তে থেকে লিসার সাথে পাঠিয়ে দিয়েছে ঘরে। জাঙ্কুককে চুপচাপ থাকতে দেখে ছোট মা বলে, আমি এখন জাঙ্কুকের সাথে একটু আলাদা করে কথা বলতে চাই, আর এখানে আমি কোনো বাইরের লোক থাকুক সেটা মানতে পারছি না। কথাটা যে তেকে উদ্দেশ্য করেই বলেছে সেটা তে বুঝতে পারলো, তবে জিমিনের মনটাও খারাপ হয়ে যায়। তাই উঠে চলে যেতে গেলে জিমিনকে বলে, তুমি তো এই বাড়ির সদস্য হতে চলেছো, এই বাড়ির হবু পুত্রবধূ, তুমি এখানে থাকতেই পারো। তে ওখান থেকে চলে আসতে গেলে জাঙ্কুক এসে ওর হাতটা ধরে, সবার উদ্দেশ্যে বলে, তেও কোনো বাইরের লোক নয়, তাই ওকে এভাবে ইনসাল্ট করার কোনো অধিকার কিন্তু তোমার নেই। সুগা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। দুজন দুজনকে যখন এতটাই ভালোবাসে তাহলে বলে কেন দেয় না? শুধু শুধু আড়াল করে রেখে লাভটা কি? ছোট মা আরও কয়েকটা খারাপ খারাপ কথা তেকে বলে। তে জাঙ্কুকের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে ওপরে চলে যায়, তারপর নিজের জামা কাপড় গোছাতে শুরু করে। জাঙ্কুক আসতে গেলে ছোট মা আর জিমিন মিলে ওকে বোঝাতে শুরু করে। সেই সুযোগে সুগা গেস্ট রুমে গিয়ে দেখে তে জামা কাপড় গোছাচ্ছে। দরজা একটা টোকা দিয়ে জিজ্ঞাসা করে, ভেতরে আসতে পারি তে? হ্যাঁ এসো, কিছু বলবে? ব্যাগ কেন গোছাচ্ছ, চলে যাচ্ছ বুঝি? আমার মনে হয় না আমার এখানে থাকাটা উচিত। আমার জন্য সবাই আমার বেস্ট ফ্রেন্ডকে অনেক কথা শোনাচ্ছে, আর আমি এভাবে এটা সহ্য করতে পারছি না। কথাটা শেষ করে তে জামা কাপড় নিয়ে বেরোতেই গেলে সুগার হাতটা চেপে ধরে পেছন থেকে। তারপর বলে, তোমার কি মনে হয় তে, তুমি চলে গেলে দাদাভাই খুব ভালো থাকবে? আর জিমিন দাদাভাইয়ের জন্য পারফেক্ট? মানে বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো। দেখো তে, এ বাড়িতে খারাপ মানুষ ভর্তি। জিমিন দাদাভাইয়ের জন্য একেবারেই পারফেক্ট নয়। তুমি পারবে বিয়েটা আটকাতে? তুমি দাদাভাইকে বিপদের মধ্যে এভাবে ফেলে দিয়ে চলে যেতে পারো না। তে ভাবতে লাগে, সত্যি তো আমার অপমানের থেকেও বেশি দরকার এই বিয়েটা বন্ধ করা। কিন্তু জাঙ্কুক সরাসরি কেন না করে দিচ্ছে না? পরিবারের সবাই চায় বলে কি ও কিছু বলতে পারছে না? সুগা ঠিকই বলেছে, আমাকে এই বাড়ি থেকে গেলে হবে না। তে চুপ করে থাকায় সুগা ওর সামনে হাত নাড়িয়ে বলে, কি হলো, চলে যাবে নাকি? হুম, যাবো না। এভাবে জাঙ্কুককে একা ফেলে আমি কিছুতেই যাব না। কিন্তু তে, কিন্তু বলার পর সুগা ওর হাত থেকে ব্যাগটা নিয়ে রেখে দেয়। তারপর হঠাৎ করেই তেতে দৌড়াতে দৌড়াতে ঘরে আসে। সুগাকে দেখে বলে, তুমি এখানে? সুগা তেতেকে কোলে তুলে নেয়। হাই প্রিন্সেস, তুমি বুঝি তেতে? আমি তেতে আঙ্কেল। ও চলো আমরা বরং নিচে গিয়ে একটু খেলা করি, অনেক মজা হবে। সুগা তেতেকে নিয়ে নিচে চলে যায়। যাওয়ার সময় তের মুখের দিকে তাকিয়ে থাকে, মনে মনে ভাবে, কেমন যেন জড়িয়ে পড়ছি তোমার সাথে আমি। বুঝতে পারছি তুমি আর দাদা ভাই একে অপরকে খুব ভালোবাসো, কিন্তু সেটা মানতে ইচ্ছে করছে না। আচ্ছা, এটাকে কি লাভ এট ফার্স্ট সাইট বলে? জানি না, কেমন যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করছে মনের মধ্যে। তবে এটাও মনে হচ্ছে তুমি দাদা ভাইয়ের জন্য একেবারে বেস্ট। সুগা চলে যাওয়ার পর তে বিছানার উপর বসে থাকে। তখন এই জাঙ্কুক ঘরে ঢুকে আসে। তে উঠে দাঁড়ায়, ওর দিকে এগিয়ে আসে, তারপর হাত দুটো ধরে বলে, আই এম রিয়েলি সরি তে, আমার জন্য তোকে অনেক খারাপ কথা শুনতে হয়েছে, বিশ্বাস কর। তে কথাটা শেষ করতে দেয় না, জাঙ্কুকের মুখে হাত দিয়ে চেপে ধরে। তারপর বলে, এত ফর্মালিটি কেন করছিস আমার সাথে? তোকে একটা কথা বলার আছে। বল, তুই কি জিমিনকে বিয়েটা করতে চাস? না মানে আমি জানি এটা তোর পার্সোনাল ব্যাপার, কিন্তু তেকে জাঙ্কুক থামিয়ে দেয়। তারপর ও চোখের দিকে তাকিয়ে বলে, এটা কোনো পার্সোনাল ব্যাপার নয় আমার কাছে। আমি এখন শিওর না, আমার অনেক কিছু ভাবার আছে। শোন, কালকে আমার সাথে একটা জায়গায় যাবি। কোথায়? সেটা তো গেলেই দেখতে পারবি। কালকে রেডি হয়ে থাকিস, আমি এখন চললাম। জাঙ্কুক পেছন ফিরে দেখলো সুগা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, একটু চমকে যায়। তারপর সুগা একটু হেসে বলে, তেতেকে দিতে আসলাম, ওর খুব ঘুম পেয়েছে। আর দা ভাই, আমি কালকে অফিস যাবো তোর সাথে। কথাটা শুনে জাঙ্কুক খুব খুশি হয়। আসলে ও মনে মনে চায় সুগা একটু রেসপন্সিবল হোক। তাই সুগার কাছে এগিয়ে ওর কাঁধে হাত দিয়ে বলে, খুব ভালো লাগলো তোর মুখে এই কথাটা শুনতে, কিন্তু সকাল 10টার সময় তোর ঘুম ভাঙবে তো? অফিস কিন্তু 10টাতেই শুরু হয়। কথাটা শুনে তে মুচকে মুচকে হাসছিল। সুগার ব্যাপারটা লক্ষ্য করে। জাঙ্কুকও হাসছে। এবার বেশ লজ্জায় পড়ে যায়। তা ভাই, এটা কিন্তু ঠিক নয়। একজন সুন্দরী মহিলার সামনে আমাকে এভাবে অস্বস্তিতে ফেলা কিন্তু তোর একদম উচিত না। কথাটা শেষ হতেই তে হো হো করে হেসে ফেলে। জাঙ্কুক আর সুগা দুজনে দাঁড়িয়েই তের হাসি মুখা মুখটা দেখছিল। তোর মুখের এই হাসিটা আমি সবসময় ধরে রাখার চেষ্টা করবো তে। তোকে কাল আমি একটা সারপ্রাইজ দেবো। তারপর জাঙ্কুক আর সুগা দুজনেই রুমে চলে যায়। এদিকে জিমিন আর ওর মা গাড়ি করে বাড়ি ফিরছিল। ফিরতে বেশ রাত হয়ে গেছে। জিমিনের মা ওর হাতের ওপর হাত দিয়ে বলে, জিমিন, তুমি টেনশন করো না, জাঙ্কুক কতক্ষণ তোমার থেকে দূরে থাকবে, ঠিক তোমার প্রেমে পড়বেই। তুমি এক কাজ করো, যত পারো ওর কাছে যাওয়ার চেষ্টা করো, আর একবার বিয়েটা হয়ে গেলেই ব্যাস, সমস্ত সম্পত্তির মালিক আমার মেয়ে জিমিন।
ইয়েস মম, সেটাই তো চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওই বাড়ির বউ হয়ে যেতেই হবে, তারপর সমস্ত সম্পত্তি লিখে নিতে পারলেই ব্যাস বলেই দুজনেই হেসে ওঠে। পরদিন সকালবেলা তে ফ্রেশ হয়ে শাড়ি পরে চুলগুলো আঁচড়াচ্ছিল, তখনই জাঙ্কুক ঘরে আসে। কিন্তু দরজার বাইরে থেকে তেকে একভাবে তাকিয়ে থেকে সে দেখছে। জাঙ্কুকের মনে হচ্ছে ছুট্টে গিয়ে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে মনের কথাগুলো বলে দিতে, কিন্তু পারছে না। জাঙ্কুক একটু এগিয়ে আসে, তারপর তে বলে ডাকতেই তে পেছন ঘুরে তাকায়। জাঙ্কুক তের মুখে আসা চুলগুলোকে কানের পাশে গুজে দিয়ে বলে, তোকে অনেক মিষ্টি লাগছে আজকে, চুলটা খোলা রাখলে তোকে অনেক সুন্দর লাগে। কি যে বলিস! একটা কথা বলি, আমার মনে হয় তোর জীবনটাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার জীবন আমার তেতেকে নিয়ে, আমার আর কিচ্ছুর দরকার নেই, এসব বাদ দে। তুই যা, গাড়িটা বার কর, আমি আসছি। আজকে আর তেতে স্কুল যাবে না বলছে, ও লিসার সাথেই থাকবে। ঘর থেকে বেরোতে গেলে হঠাৎ সুগার সাথে দেখা হয় তের। সুগা চোখ ফেরাতেই পারছে না তের থেকে। সুগা মনে মনে ভাবে, প্রতিদিন তোমাকে দেখার পর এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে মনের মধ্যে, কিন্তু তোমার চোখে যে দাদাভাইয়ের জন্য ভালোবাসা অনুভব করেছি, সে পথে আমি কখনোই বাধা হয়ে দাঁড়াবো না। তবে এটাও ঠিক, তোমার সামনে এলেই আমি প্রতিনিয়ত দুর্বল হয়ে পড়ছি। এরপর তিনজনেই অফিসে আসে। সুগা পুরো অফিসটা ঘুরে ঘুরে দেখছিল, সব স্টাফেদের সাথে আলাপ করছিল। এসবের মাঝেই সুগা খেয়াল করে জিমিন অফিসের ভেতরে আসছে। খানিকটা অবাক হলেও বুঝতে বাকি থাকে না জাঙ্কুকের সাথে দেখা করতে আসছে, তাই খানিকটা জোরে হেঁটে সামনে গিয়ে দাঁড়ায়। ওকে দেখেই জিমিন চমকে যায়। এ কি, এবার সামনে এসে দাঁড়ালে কেন? সরে যাও বলছি। কোথায় যাচ্ছ তুমি? সেটা বলতে আমি বাধ্য নই, সরে যাও সামনে থেকে। বলতে হবে না, বুঝে গেছি তুমি দা ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছ, কিন্তু দা ভাই তো এখন অফিসে নেই, মিটিংয়ের জন্য বাইরে গেছে। জিমিন বেশ চিন্তিত হয়ে যায়, তারপর কিছু একটা ভাবে। এদিকে জিমিনকে চুপ থাকতে দেখে সুগা ওর সামনে হাত নেড়ে বলে, তুমি বাড়ি চলে যাও, দা ভাই ফিরলে আমি ওকে বলে দেবো তুমি এসেছিলে। কিন্তু আচ্ছা ঠিক আছে। এরপর জিমিন সেখান থেকে চলে যায়। সুগা ভাবতেই পারেনি জিমিন এতটা বোকা। আমি তোমাকে চালাক ভেবেছিলাম জিমিন, কিন্তু তুমি দেখছি বড্ড সাদাসিধে। বাট তোমার এই রূপটা আমার অনেক ভালো লেগেছে। সুগা জাংকুকের কেবিনের দিকে যায়। কেবিনের দরজার কাছ দিয়ে ভেতরে দেখে টিয়া জাংকুক কিছু একটা নিয়ে কথা বলছে। সুগা আর কেবিনের ভেতর যায় না, বাইরে দাঁড়িয়েই মনমরা হয়ে দাঁড়িয়ে থাকে। এই প্রথম আমার এমনটা হচ্ছে, আগে কখনো কোনো মেয়ের জন্য এরকম ধরনের ফিলিংস হয়নি। কিন্তু সব চাওয়া যে পরিপূর্ণতা পায় না। আর ও কেবিনে ঢোকে না, অফিস থেকে বেরিয়ে পড়ে গাড়ি করে বাড়ি চলে আসে। টিয়া জাংকুক অফিসের কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। হঠাৎ জাংকুক ফাইলগুলো সব সরিয়ে রেখে তের দিকে তাকিয়ে বলে, তে তোকে বলেছিলাম না আজকে একটা জায়গা নিয়ে যাব, চল, অনেকটা দেরি হয়ে গেল, এবার আমাদের যেতে হবে। ওরা দুজনে বেরোতেই যাবে, ঠিক তখনই জাংকুকের ফোনটা বেজে ওঠে। ফোনটা বার করে দেখে কাকিমণি ফোন করেছে। তারপর যেটা জানতে পারে সেটা জানাতে দুজনেরই পায়ের তলা থেকে মাটি সরে যায়। তেতে খেলা করছিল, হঠাৎ সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে যায়, তাকে হসপিটালে ভর্তি করেছে। তে কথাটা শুনেই দৌড়ে অফিস থেকে বেরিয়ে আসে। জাংকুকও পেছন পেছন আসে, তারপর গাড়ি নিয়ে সোজা হসপিটালে পৌঁছায়। গিয়ে দেখে সুগা বাইরে বসে আছে, সাথে আরএমও রয়েছে। তে খুব অস্থির হয়ে পড়ে তেতের খবর জানার জন্য। তখনই ডক্টর বেরিয়ে এসে কিছু ওষুধ আনার জন্য বলে, আর জানায় তেতে ভালো আছে, তবে ওর মাথায় একটু আঘাত লেগেছে, তাই জন্য জ্ঞান ফিরছে না। তে নিজের মাথায় হাত দিয়ে চেয়ারের উপর বসে পড়ে। সব আমার জন্যই হয়েছে, আমি ওর খেয়াল রাখতে পারিনি, আমি খুব বাজে একটা মা। তেকে এরকম ভেঙে পড়তে দেখে সুগার খুব খারাপ লাগে। তের পাশে বসে ওর হাতের ওপর হাত রাখে, তারপর ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তের প্রচণ্ড ভেঙে পড়েছে, তার মেয়ের এখনো পর্যন্ত এমন কোনো অবস্থা হয়নি, এই প্রথম তাকে হসপিটালে নিয়ে আসতে হয়েছে। তাই নিজের অজান্তেই সুগার বুকে মাথাটা হেলিয়ে দেয়, অঝরে কেঁদে ফেলে। এদিকে জিমিন এসেছিল হসপিটালে দেখা করতে, ব্যাপারটা আড়াল থেকে লক্ষ্য করে। জিমিন মনে মনে ভাবে, যাক ভালোই হয়েছে, জাংকুকের ঘাট থেকে তাহলে নেমেছে। ব্যাপারটা দেখে খুশি হয়ে ফিরেই আসছিল, তখনই জাংকুকের সাথে ধাক্কা খায়। জাংকুককে চিন্তিত দেখে জিমিন বলে, এখন তোমায় বেশ পাশে না দাঁড়ালেও চলবে, ওর পাশে দাঁড়ানোর মানুষও চলে এসেছে। কথাটা কিছুই বুঝতে পারে না জাংকুক, এগিয়ে যেতে গেলেও আবার দাঁড়িয়ে পড়ে। জিমিনের দিকে তাকিয়ে বলে, কি বলতে চাইছো কি তুমি? আমি কিছুই বলছি না, তুমি একটু এগিয়ে গিয়ে দেখে আসো। জাংকুক আর কিছু বলে না, এগিয়ে গিয়ে দেখে সুগার বুকে মাথা রেখে তে কেঁদে চলেছে, আর সুগাও ওকে শক্ত করে জড়িয়ে রেখেছে। ব্যাপারটা খুবই সাধারণ হলেও জাংকুকের বুকে যেন খুব কষ্ট হচ্ছে। আমি যেটা দেখছি সেটা কি ঠিক, নাকি আমি ভুল ভাবছি? আজকে তো আমি আমার মনের কথাটা তেকে বলতে চেয়েছিলাম, আজকে তোকে আমি প্রপোজ করবো ভেবেছিলাম, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল? সুগা কি তেকে পছন্দ করে?
জাঙ্কুক আর কিছু ভাবতে পারে না, ওষুধটা নার্সের হাতে ধরিয়ে দিয়ে হসপিটাল থেকে ছুটে বেরিয়ে আসে। গাড়ির মধ্যে বসে পড়ে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, একদিকে তার ভাই আর একদিকে তার ভালোবাসা। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এদিকে জিমিন বেশ খুশি। জাঙ্কুকের মনে তের প্রতি যে দুর্বলতা ছিল সেটা সে বুঝতে পেরেছিল, তবে এই দৃশ্য দেখার পর সেই দুর্বলতা যে মুছে যাবে সেটাও সে ভালো মতোই বুঝতে পারছে। গাড়ির ভেতরে বসে জাঙ্কুক শুধু এসবই ভাবছিল। একবার মনে হচ্ছে সুগা সত্যিই তেকে ভালোবাসে, আবার মনে হচ্ছে তে তোর থেকে বয়সে বড়। তবে এটাও সত্যি, ভালোবাসায় তো বয়স কিছুই নয়। কিন্তু যাই হোক, এখন এসব কিছু ভুলে আমাকে তের পাশে দাঁড়াতে হবে। কথাটা মনে হতেই জাঙ্কুক গাড়ি থেকে বেরিয়ে হসপিটালের ভেতর চলে যায়। তের কাছে যেতে গেলে জিমিন ওর হাতটা চেপে ধরে। জাঙ্কুক নিজের হাতটা জিমিনের হাত থেকে ছাড়িয়ে চলে আসে। জাঙ্কুককে দেখে তে ছুটে এসে ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। জাঙ্কুকও ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কিছু হবে না তেতে, আমি কিচ্ছু হতে দেবো না তে ওর। সুগা, আমার মনে হয় তোর বাড়িতে ফিরে যাওয়া উচিত বাবাকে নিয়ে। আমি তের কাছে আছি, তুই টেনশন করিস না। সুগা আর কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে চলে যায়। তবে যাওয়ার সময় দেখে জিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। জিমিনের দিকে এগিয়ে এসে সুগা বলে, কি হলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? কষ্ট হচ্ছে? কিসের কষ্ট? আমার কোনো কষ্ট হচ্ছে না। হ্যাঁ, তবে তোমার দাদার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর তোমার দাদা একটা অন্য মেয়ের সাথে এভাবে দাঁড়িয়ে আছে। সে যদি আমাকে বিয়ে করতে না চায় তাহলে বলে দিতেই তো পারে। জিমিনের কথাগুলো সুগা মন দিয়ে শুনছিল। সত্যি তো, ঠিকই তো বলেছে জিমিন। দাদাভাই যদি তেকে সত্যি সত্যি ভালোবাসে তাহলে বলে কেন দিচ্ছে না? তাহলে সবাইকে এভাবে পরিস্থিতির শিকার হতে তো হবে না। এদিকে চুপ করে দাঁড়িয়ে আছে জিমিন। এটা ঠিক যে সে জাঙ্কুককে ভালোবাসে না, তাও কেমন যেন একটা কষ্ট হচ্ছে। মনে মনে ভাবে, আমি তো বিয়েটা শুধু সম্পত্তির জন্যই করছিলাম। আর এটাও ঠিক, আমি জাঙ্কুককে ভালোবাসি না, কিন্তু আমারও যে ভালোবাসা পেতে ইচ্ছা হয়, খুব ইচ্ছা করে কেউ আমাকে ভালোবাসুক। বাইরে থেকে এতটা স্ট্রং দেখালো, আমি ভেতর থেকে যে খুবই দুর্বল। সুগা ওকে অনেক করে ডাকার পরেও কোনো সাড়া পায় না। এরপর সুগা দুহাত দিয়ে ওকে ঝাঁকা দেয়। অনেক রাত হয়েছে, আমার মনে হয় তোমার বাড়িতে যাওয়া উচিত, চলো আমি তোমাকে ড্রপ করে আসছি। জিমিন কিছু বলে না। গাড়িতে যাওয়ার সময় সুগা অনেক বকবক করছিল। জিমিন এক ভাগে তাকিয়েছিল তার দিকে, আর মাঝে মাঝে একটু হাসছিল। কিছুক্ষণের মধ্যেই জিমিনের বাড়ির সামনে সুগা গাড়িটা দাঁড় করায়। জিমিন নামতে গেলে সুগার হাত বাড়িয়ে দিয়ে বলে, এই জিমিন শোনো। কি হয়েছে? আজ থেকে আমরা ফ্রেন্ডস, ওকে? জিমিন মুচকে হাসে, তারপর সুগার হাতে হাত মিলিয়ে বলে, আচ্ছা বাবা, আমরা ফ্রেন্ডস, আমি এখন চলি তাহলে। জিমিন, আমাকে যখন তুমি বন্ধু বললে, তাহলে বন্ধু হিসেবে একটা কথা বলি। আমার মনে হয় তুমি দাদাভাইয়ের থেকে আরও বেটার কাউকে ডিজার্ভ করো, তাই প্লিজ বিয়েটা নিয়ে একটু ভাবো। জিমিন কিছু বলে না, চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যায়। মনে মনে ভাবে, ঠিকই তো বলেছে সুগা, বিয়েটা করলে আমি কখনোই সুখে থাকতে পারবো না। সুগা ছেলেটা বেশ ভালো, সবার সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারে। যা ভাবার আমাকে খুব তাড়াতাড়ি ভাবতে হবে। এদিকে তের পাশে জাঙ্কুক বসে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তে প্রচণ্ড ভেঙে পড়েছে। জাঙ্কুক ওর মুখটা তুলে চোখের জলটা মুছিয়ে দেয়। কাঁদিস না, তোর চোখের জল আমার সহ্য হয় না, সব ঠিক হয়ে যাবে দেখিস। দুজনের কেউই সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। ভোরের দিকে দুজনের চোখটাই একটু লেগে এসেছিল। একে অপরের কাঁধে মাথা এলিয়ে দিয়ে বসে বসেই তারা ঘুমিয়ে পড়ে। এমন সময় সুগা হসপিটালে আসে। এভাবে তাদের ঘুমিয়ে থাকতে দেখে সুগা মনে মনে ভাবে, আমি বুঝতে পেরেছি দা ভাই, তুই তেকে প্রচণ্ড ভালোবাসিস, কিন্তু আমার সাথে যদি তের আগে দেখা হতো খুব ভালো হতো রে। সুগা আর ওদের ডিস্টার্ব করতে চায় না। চলে আসতে গেলেই দেখে জিমিন পিছনে দাঁড়িয়ে আছে, চোখে মুখে একটা অন্যরকম ভাব। সুগা গিয়ে জিমিনের কাঁধে হাত দিয়ে বলে, প্লিজ জিমিন, ওদের আলাদা করে দিও না। ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটা অনেক, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। জিমিন আর কিছু বলতে পারে না। সুগার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে ছুটতে বেরিয়ে আসে। সুগা গিয়ে ডাক্তারের সাথে কথা বলে তেতের সম্পর্কে। ডক্টর জানায় তেতে ঠিক আছে, অল্প সময়ের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। কথাটা শুনে সুগা একটু স্বস্তি বোধ করে। এর মধ্যে আর তের ঘুমটা ভেঙে যায়। তেতের সম্পর্কে জানার জন্য ডক্টরের কাছে আসতে দেখে সুগা সেখান থেকে বেরোচ্ছে। কি বলো ডক্টর? তেতে ঠিক আছে, চিন্তা করার কোনো ব্যাপার নেই, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমার মনে হয় তোমরা বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে এসো, আমি ততক্ষণ এখানে আছি। তে যেতে না চাইলেও জাঙ্কুক কিছুটা বোঝানোর পর সে বাড়ি যেতে রাজি হয়ে যায়। সুগা এসে বেঞ্চে বসে। খানিকক্ষণ বসে থাকার পর লক্ষ্য করে জিমিনও ওর পাশে এসে বসেছে। সুগা একটু হেসে মুখটা ঘুরিয়ে নেয়। জিমিন সুগার হাতের উপর হাতটা দিয়ে বলে, আমি অনেক ভেবেছি সুগা, সত্যি এই বিয়েটা করা আমার ঠিক হবে না। জাঙ্কুক হয়তো দেখে অনেকটা ভালোবাসে,
তেও হয়তো জাংকুককে ভালোবাসে। আর যাই হোক, দুটো ভালোবাসার মানুষের মাঝখানে ঢোকাটা আমার ঠিক নয়। আসলে কি জানো তো, ছোট থেকেই আমি বড্ড জেদি। যা চেয়েছি সেটাই পেয়েছি, কখনো কোনো কিছুর মূল্য দিতেই শিখিনি। তবে ভালোবাসার মূল্যটা বুঝতে পারছি আজ। আর তাই জন্যই কোনো মতেই আমি ওদের মাঝখানে আসবো না, কথা দিলাম তোমায়। সো গাইজ, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।